কোমর ব্যথাকে আমরা কিন্তু সবসময় দেখা যায় খুব সাধারণ একটা সমস্যা হিসেবে মনে করি, কিন্তু অনেক সময় দেখা যায় এই কোমর ব্যথা তীব্র হওয়ার কারণে অনেক সময় সার্জারির শরণাপন্ন হতে হয়। এক্ষেত্রে আমরা জানি যে যেটি আসলে গবেষণা বলছে বা পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি যে 25 থেকে 30% পর্যন্ত রোগীদের ব্যথা অপারেশন করার পরও কিন্তু একেবারেই কিন্তু ভালো হচ্ছে না। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার পরামর্শ কি? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আসলে কোমর ব্যথার যে কারণগুলো রয়েছে সেক্ষেত্রে আমরাও দেখতে পাই যে 85 থেকে 90% রোগী কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। 10% রোগী অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে, কারণ দেখা যায় অনেক সময় আমরা বিশেষ করে কোমর ব্যথার ক্ষেত্রে দেখি পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায়, অনেক সময় প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হয়, সেই ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে। কিন্তু সার্জারি আগে পরে দুই ক্ষেত্রেই ফিজিওথেরাপির একটা রোল আছে। দেখা যায় যে মাসেলগুলো বা লিগামেন্টগুলো উইকনেস থেকে ডিস্কটা সরে গেছে, আমরা যদি ওইটাকে আবার স্ট্রেনথেনিং না করি তাহলে এই পেইনটা যাবে না। সাময়িকভাবে হয়তো ব্যথা একটু কমলেও সে তার কার্যকলাপ বা স্বাভাবিক জীবনযাপন করতে গেলে পেইনটা আবার বেড়ে যায়। এই জন্য ফিজিওথেরাপির মাধ্যমে তাকে আবার রিহ্যাবিলিটেশন করতে হয়। তার মাসেল পাওয়ারগুলোকে বাড়ানো, তার ডিস্কগুলো তো এমনিতে থাকে না, ওই মাংসপেশি লিগামেন্টগুলোই মূলত ধরে রাখে, ওইটাকে আবার শক্তিশালী করতে হয়। কোমর ব্যথা অথবা আমরা যদি পিঠের ব্যথার কথা বলি বা পায়ের জয়েন্টের ব্যথার কথা বলি, বিশেষ করে মাসেলের ব্যথার ক্ষেত্রে আমরা জানি যে মাসেলটাকে স্ট্রেংথ করা বা বাড়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটি আপনারা ফিজিওথেরাপিস্টরা বলে থাকেন। এটা আসলে কিভাবে করা যায়? এটা আসলে কয়েকটা ভাবে আমরা করতে বলি। একটা হলে তার মাসেল পাওয়ারটা কতটুকু আছে আমরা একটু অ্যাসেস করি একটা স্কেলের মাধ্যমে। যখন আমরা গ্র্যাভিটির এগেনস্টে মাসেলটাকে কাজ করতে দেখি তখন এটাকে আমরা গ্রেড 3 ধরে নিই। তখন এই মাসেল পাওয়ারটাকে বাড়ানোর জন্য বেশ কিছু পদ্ধতি আমরা ইউজ করি। সেক্ষেত্রে মাসেল গ্রেডিং বাড়ানোর কিছু স্ট্রেনথেনিং প্রোগ্রাম থাকে, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে এবং তার ডিজিজ অনুযায়ী এই এক্সারসাইজগুলো ভিন্ন ভিন্ন। এগুলো রেগুলার করার সাথে সাথে তাকে আমরা কিছু হোমওয়ার্ক বা হোম অ্যাডভাইসও দিয়ে দিই যে এক্সারসাইজগুলো উনি বাসায় করবে। এটা আসলে একদিন বা 2 দিনের বিষয় না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। সেটা পেশেন্ট এবং যে ফিজিওথেরাপিস্ট উভয়কেই একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলতে হয়, একটা ফলো আপের মধ্যে থাকতে হয়। অধিকাংশ রোগীদের ক্ষেত্রে একটা কমন একটা প্রশ্ন থাকে যে কতদিন পর্যন্ত আমাকে এই ফিজিওথেরাপি যে নিতে হবে অথবা কতদিন পর্যন্ত এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাকে করতে হবে। এই ব্যাপারে আসলে আপনার পরামর্শ কি? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা যখন ভালো হয়ে যায় তখন সেই এক্সারসাইজগুলো একেবারে ছেড়ে দেয়। এটা আমরা প্রায়ই দেখতে পাই। দেখা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, যখন সমস্যাটা কমে যায় আমরা ওটা কন্টিনিউ করি না। কিন্তু আসলে ফিজিওথেরাপি যেমন ওষুধের একটা নির্দিষ্ট ডোজেস বা গাইডলাইন আছে, ঠিক তেমনি ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে রোগ ভেদে কারো 7 দিন, কারো 10 দিন, 14 দিন, 21 দিন এরকম বিভিন্ন মেয়াদে ট্রিটমেন্ট নিতে হয় এবং ট্রিটমেন্ট পরবর্তী কিছু এক্সারসাইজ আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই, যেটা উনি কন্টিনিউ করে একটা ফলো আপের মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করতে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ফলো আপটা তারা মেনটেন করে না, যার ফলে দেখা যায় যে কিছুদিন পরে জিনিসটা আবার ফিরে আসে। তখন ওই রোগীদের মধ্যে বক্তব্য এমন থাকে যে কয়েকদিন ফিজিওথেরাপি নিয়েছিলাম, ভালো ছিলাম, বন্ধ করেছি, আবার চলে আসছে। আসলে এক্ষেত্রে এই টোটাল নিয়মটা ফলো করাটা খুব গুরুত্বপূর্ণ।